আছে বল্লরী, তাহলে প্রথম হ্যাঁ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, উন্মেষ ধারা ফার্স্ট সেমেস্টার। ওর প্রশ্ন, সাধারণত কলকাতা এবং সুন্দরবন উভয় স্থানে গড় বার্ষিক বৃষ্টিপাত কমছে, অথচ একদিনের ঘটা বৃষ্টির পরিমাণ কেন বাড়ছে? এখন সব জিনিসের কেন উত্তরগুলো চট করে দেওয়া সম্ভব নয়। যেমন এই যে বৃষ্টিপাত এখন কমছে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সবসময় কমছে না। ধরা যাক যে মনসুনের বা মৌসুমী বৃষ্টিপাতটা মোটামুটি একই আছে বা সামান্য হলেও বাড়ছে। যেটা হচ্ছে প্রাক মৌসুমী যে বৃষ্টিপাতটা হতো, যেটাতে আমাদের প্রি খারিফ শস্যটা হতো, যেটা শীতের পর যে শস্যটা চাষিরা লাগায়, এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু খুব যথেষ্ট পরিমাণে কমছে। এবং পোস্ট মনসুন অর্থাৎ যেটা কিনা শীতকালের বৃষ্টি, মৌসুমী পরবর্তী সময় বৃষ্টি, অক্টোবরের থেকে নভেম্বর, তখন আলু টালু চাষ হয় যে সমস্ত বৃষ্টিপাত হলে ভালো করে, কিন্তু ওটা আবার বেশি হয়ে গেলে আলু জমিতে পচে যেতে পারে। তো সেই বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। তার ফলে এই যে ভেরিয়েবিলিটি, কখনো মৌসুমী বায়ু আসছে দেরিতে, কখনো এবারে যেরকম সময় চলে এসছে। এবার আমরা প্রতিবারই দেখছি যে যখন খরাও হচ্ছে যে বছরে, সে বছরে যদি আইএমডির যেটা দেখো বা দেখবে যে গড় বৃষ্টিপাত বছরে প্রায় একই রকম আছে। তার ফলে তোমাদের মনে হবে যে ক্লাইমেট কিছু চেঞ্জ হচ্ছে না, জলবায়ু পরিবর্তনে এরা সব বানিয়ে বলে আর ভয় দেখায়। কিন্তু এই বিষয়টা এমন যে ওই গড় বৃষ্টিটা ঠিকই থাকছে, এটা ঠিক, কিন্তু আমার তো মোটামুটি ইভাপোরেশনের রেটটা একই থাকে। তার ফলে মেঘও একই পরিমাণে জমে, ময়েশ্চারও একই পরিমাণে তৈরি হয়। সেটা তো ঝরেও পড়া দরকার পুরোটা, তা নইলে তো আবার পরের বার কি করে হবে বৃষ্টি। তার ফলে এই সাইকেলটা কিন্তু আছে। এবার এই সাইকেলের মধ্যে আমরা যদি দেখি যে দেরি করে বৃষ্টি এলো, বর্ষা এলো, তার ফলে তোমার তার পরবর্তী বিষয়টা হবে এরপর বন্যা হবে। মানে প্রথম দিকটায় খরা হলে পরের দিকটায় বন্যা হবে। তাহলে এক্সট্রিমস গুলো বাড়ছে এই জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আমি দেখি যে আগে ঝিরঝির করে বৃষ্টি হতো, ইলচে গুঁড়ি বৃষ্টি হতো, এই ধরনের বিষয়গুলো আমাদের কাছে একটা, বা বর্ষায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিন্তু অনেকদিন ধরে হচ্ছে। এখন যেটা হচ্ছে যে স্পেসড আউট হয়ে যাচ্ছে রেন। এমন হচ্ছে যে সল্টলেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বেলেঘাটায় বৃষ্টি হচ্ছে না, বেলেঘাটায় হচ্ছে তো পাটুলিতে হচ্ছে না, পাটুলিতে হচ্ছে তো বারাসাতে হচ্ছে না। আগে একটা সমন্বিতভাবে বৃষ্টি হতো, এখন ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হচ্ছে। আগে একটা দীর্ঘ সময় ধরে অল্প অল্প বৃষ্টি হতো, এখন খুব কম সময় বেশি বৃষ্টি হয়, আবার কিছুটা ফাঁকা, মানে কম্প্যাকশন এন্ড রেরিফ্যাকশনের মতো, যে কখনো ঘনীভবন কখনো তনুভবন। তো এই ঘটনাটা ঘটছে। তার ফলে এই এক্সট্রিমটা, মানে পেন্ডুলামটা যেন একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে, একবার কখনো খুব গরম হয়ে যাচ্ছে, কখনো খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা এই জলবায়ু পরিবর্তনের জন্যই হচ্ছে। এর চেয়ে বেশি আর কোনো মেকানিজম এক্ষুনি আমি তোমার জন্য বলতে পারবো না, কারণ এটা সত্যি এখনো পর্যন্ত বিষয়টা আমাদের আরো বেশি করে জানতে হবে। দ্বিতীয় প্রশ্ন, যদিও স্যাটিসফাইড না হয়, যদি খুশি না হয়, তাহলে কিন্তু এই প্রশ্নের সঙ্গে আরো প্রশ্ন পাঠাতে পারবো। উন্মেষ, হ্যাঁ উন্মেষ আছো কি? আচ্ছা যাই হোক, আমি ওরই প্রশ্ন আরো দুটো আছে, আমি পড়ছি। আচ্ছা, এটা যদি অন্যদের প্রশ্ন না হয়, তাহলে ও যদি না থাকে তাহলে আমরা পড়তে নাও উত্তর দিতে পারি। হ্যাঁ যাই হোক, তো বল। আমার মনে হয় আছে। উন্মেষ কি হ্যাঁ আছে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম আছি আমি। আছে আছে উন্মেষই তো। আচ্ছা আচ্ছা, আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সাইক্লোনের কি সম্পর্ক আছে, মানে কি সম্পর্ক? হ্যাঁ, এটা আছে। প্রথম মানে খুব সংক্ষিপ্ত উত্তর হচ্ছে আছে, আর খুব বড় করে বললে বোঝায় যে ওই যে আবার বলছি যে এরকম অনেক হচ্ছে যে আগে এই মৌসুমী বায়ুর সময় তো অনেক ডিপ্রেশন হয়, আর সাইক্লোন গুলো সাধারণত হয় প্রাক মৌসুমী বা উত্তর মৌসুমী অঞ্চলে, মানে প্রি মনসুন এন্ড পোস্ট মনসুন। যেমন এপ্রিল মে মাসের আমাদের এবার একখানা সাইক্লোন মোটামুটি আমফান তো আমাদের বুঝিয়ে দিয়েছে যে প্রি মনসুনের সাইক্লোন আমফান বা আইলা কিরকম তীব্র হতে পারে। আইলাটা তীব্র ছিল না,
আবার পোস্ট মনসুনের সাইক্লোন যদি দেখো, যে তুমি ফোনি যেটা আগের বার আস্তে আস্তে আমাদের এলো না, এলে এই আমফানের চেয়ে কিছু ভালো হতো না, খারাপই হতো। তো এই সাইক্লোন গুলো মোটামুটি ওই দিকটাতে কনসেন্ট্রেট করে থাকে। দুটো সিজন আছে সাইক্লোন। এবার এই আবহাওয়া পরিবর্তনের মধ্যে দিয়ে যেটা হচ্ছে, যে সমুদ্র তলের উষ্ণতাটা বেড়ে যাওয়াতে 26.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরেই সাইক্লোন জেনারেট করতে পারে। তো আমাদের সবসময় 28-31 এরকম থাকে মানে তাপমাত্রা 28-31 ডিগ্রি সেন্টিগ্রেড। তার ফলে তুমি ভাবতে পারো যে আমাদের সবসময় সাইক্লোন হতে পারে, কিন্তু সেটা আবার সবটা সমুদ্র তলের তাপমাত্রার উপরে নির্ভর করবে না। হাওয়ার গতিবেগ কতটা, ট্রোপোস্ফিয়ারিক উইন্ডে মানে ওপরে উইন্ড শিয়ার 10 কিলোমিটার উপরে উইন্ড শিয়ার কিরকম, এইসবের উপর নির্ভর করে। এইসব করতে করতে যে সাইক্লোন গুলো হয়, সেই সাইক্লোনের তীব্রতাটা এই শীতের সময় এই ক্লাইমেট চেঞ্জের সঙ্গে বেড়ে যাচ্ছে। তার কারণ এই যে সি সারফেসের বা সমুদ্র তলের উষ্ণতার সঙ্গে সমুদ্রের গভীর অঞ্চলের উষ্ণতাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেটা আমার ওই প্রেজেন্টেশনের মধ্যে আছে। দেখবে যে আমি একটা দেখিয়েছি যে সমুদ্রের মধ্যে সঞ্চিত তাপের পরিমাণটা একটা বিরাট ভাবে বেড়ে গেছে এই ক্লাইমেট চেঞ্জের মধ্যে। এই তাপটা হচ্ছে সাইক্লোনের ফুয়েল, জ্বালানি। তার ফলে সাইক্লোন যখনই কোস্টের কাছে আসছে বা উপকূলভূমির কাছে আসছে, দুর্বল হয়ে পড়ার চেষ্টা করছে। সমুদ্রের তলা থেকে গরম যে উষ্ণতাটা ওকে যে খাবারটা যোগাচ্ছে সাইক্লোনটাকে তীব্র থাকার, তার ফলে আমাদের এই আমফানটা মানে সাইক্লোন, ভেরি সিরিয়াস সাইক্লোন সুপার সাইক্লোন হয়ে গিয়েছে। তো এই সুপার সাইক্লোন হিসেবেও যদি এসে পড়তো, তো আমাদের দুর্ভোগ আরো বহুগুণ বেড়ে যেতে পারতো। কিন্তু এটাই মূল কারণ যে সমুদ্রের ভেতরকার সঞ্চিত তাপ, অর্থাৎ গভীর প্রায় 700 মিটার গভীর অবধি জলটা গরম থাকার জন্য, উষ্ণতাটা জমে থাকার জন্য এই সাইক্লোনগুলোর মধ্যে তীব্র হওয়ার প্রবণতা বাড়ছে। এবং এই তীব্র সাইক্লোনের সংখ্যা প্রায় 26% বেড়ে গেছে, যেটা 100 বছরের মধ্যে, যেটা কিন্তু আমার প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি বলেছি। এটা দেখে নিলাম। নেক্সট প্রশ্ন ওরই, সুন্দরবনের ভূপৃষ্ঠস্থ স্বাদু জলের অভাব কেন দেখা যায়? এটা অনেকটা বলাই আছে। এটা আমার মনে হয় যে ও যদি একটু মন দিয়ে আমার এটা শোনে, কারণ আমি ঠিক শুধু এই জায়গাটা দিয়েই প্রায় আমার বক্তব্যটাকে রেখেছি, যে স্যালিনিটিটা কেন বেড়ে গেল। তার কারণ যে নদীগুলি সুন্দরবনকে তৈরি করেছে বদ্বীপ, সেই সব কটা নদী তার এখন ফ্রেশ ওয়াটার সোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পশ্চিমের দিকে হুগলি ছাড়া, হুগলি তো সুন্দরবনে জল দেয় না। সুন্দরবনে জল দিত যে নদীগুলি, তুমি ভালো না, আদিগঙ্গাও কিছুটা আমাদের সুন্দরবনের মধ্যে দিয়ে যেত, সেই বা কোথার থেকে ফ্রেশ ওয়াটার পাচ্ছে? আমার ইছামতি কোথার থেকে ফ্রেশ ওয়াটার পাচ্ছে না। আমার সুতি নোয়াই কেউ পাচ্ছে না, আমার যমুনা পাচ্ছে না। তার ফলে সুন্দর মাতলা কোথায়, সে পিয়ালি কোথায় গেল? বিদ্যাধরী নদী, যারা সুন্দরবনে জল দিত, একটাও নেই। তাহলে ফ্রেশ ওয়াটার না এলে, সাধু জল না এলে সুন্দরবনে লবণতা কমবে কি করে? বাড়তেই থাকবে, কারণ এখন আমরা আর্টিফিশিয়াল ফার্টিলাইজার দিয়ে চাষ করি, আরো বেশি বেশি করে লবণ তৈরি হয় মাটিতে, যদি সেটা বৃষ্টি দিয়ে ওয়াটার হয়। এখন আমি বলছি বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে দেখছি স্যালিনিটি বাড়া ছাড়া তো এদের কাছে কোনো উপায় নেই। যদি না আমি নতুন করে নদীর মধ্যে জল আনতে পারি, তোমরা যদি ভগীরথের মতো করে আরেকবার চেষ্টা করো, তাহলে তাকে করা যায়। তৃতীয় প্রশ্ন, তৃতীয় না, সৌমি, আমি এবারে সৌমি পালের প্রশ্ন একটু নিচ্ছি। আর তুমি কি আর নতুন কোনো প্রশ্ন পাচ্ছ? নতুন প্রশ্ন কি আর এসছে মধুসূদন? দেখো না চ্যাট বক্সে। এই যারা হ্যাঁ দেখছি, বলো। আচ্ছা, আর আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো আগে শেষ করি, বলি। সৌমি পাল, বিগত কয়েক বছরে ঝড়ের পরিমাণ বাড়ছে কেন? ঝড়ের গতিপথ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এই মুখী কেন হচ্ছে? গতিবেগ বাড়ছে কেন, এই উত্তরটা তো পেয়ে গেলে সৌমি, আমি আগেরটা বললাম। তো গতিপথটা ঝড়ের, এটা ফরচুনেটলি সবটা সুন্দরবনে আসছে না। হ্যাঁ, আমাদের এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এক একটা টার্গেটে লেগে গেলে আমাদের একটা ছোট আইলা বা একটু বড় আমফান
সিগারটা আমাদের কান ঘেসে বেরিয়ে গেল, বুলবুলটা পুরো আস্তে আস্তে আসেনি, ফণি তো ঘুরে গেল উড়িষ্যার দিকে। যদি হুদুদ বা ওই পাইলিনরাও চলে আসতো, দেখবেন নর্দার্ন বে অফ বেঙ্গল হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেকগুলি মোহনা আছে, বিশাল বিশাল মোহনা। কি এটা গঙ্গার মোহনা আছে, এদিকে পদ্মার মোহনা আছে, এদিকে মহানদীর মোহনা আছে, এদিকে কৃষ্ণা গোদাবরীর মোহনা আছে। আর এই সাইক্লোন গুলো কেন জানি না এরা খালি মোহনার দিকে আসতে চায়। এটা একটা কেন যায় বল? কারণ সাইক্লোনরা ওই অনেকটা ভিডিও গেমের মতো, যদি উষ্ণতার কিছু দ্বীপ থাকে সমুদ্রের মধ্যে, বেশি বেশি গরম জল, এই উষ্ণতাগুলোকে যোগ করে খেতে খেতে যায়, যাতে ও নিজের তীব্রতাটাকে বাড়াতে পারে। তাহলে সাইক্লোন সেই দিকেই মুভ করবে যেদিকে থেকে একটু উষ্ণ জায়গার সন্ধান পাচ্ছে। তার ফলে ও সবসময়তেই ওকে তো কোস্টের দিকে যেতেই হবে, তার কারণ ওর মুভমেন্ট তো সেদিকেই থাকছে। উচ্চচাপ নিম্নচাপে, তা উচ্চচাপ নিম্নচাপটা যেখানে এসে হাওয়া যখন অ্যান্টি সাইক্লোনিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করছে, তাহলে তার ফলে ডিরেকশনটা সে ওই দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা করতে করতেও ডান দিকে ঘুরে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেটা কোরাইলিস ফোর্সের জন্য। এবার এইভাবে ও একদিকে কোস্টের দিকে যাওয়ার চেষ্টা করে, একদিকে উত্তরের দিকে যাওয়ার চেষ্টা করে, উত্তরের দিকে যেতে গিয়ে ডান দিকে ঘুরে যায়। তাহলেই একটা কোয়াড্রেন্ট যদি ভাবা যায় এরকম, তাহলে ওই ডান দিকের কোণের কোয়াড্রেন্টটায় হাওয়ার তখনকার যে গতিবেগ থাকে সেইটা দিয়ে সে সাধারণত নিয়ন্ত্রিত হয় যে সাইক্লোনটা কোথায় যাবে আর ল্যান্ডফল করবে। এইটা শেষমেশ আমরা ঘুরে ফিরে দেখছি যে এই আমাদের মোহনাগুলোর কাছাকাছি আসছে। এটার সঙ্গে এই উষ্ণতা, উইন্ডের স্ট্রেস, উইন্ডের ডিরেকশন এবং কোরিওলিস ফোর্স এবং সেই সাইক্লোনের যে তীব্রতা, এটা সবটাই নির্ভর করে। কিন্তু ওই রাইট কোয়াড্রেন্টের উপরে, টপ কোয়াড্রেন্টের যে উইন্ড ডিরেকশনটা, সেটা দিয়েই সাধারণত সাইক্লোনের তাৎক্ষণিক অভিমুখটা নিয়ন্ত্রিত হয়। তো এটার সঙ্গে কিন্তু ক্লাইমেটের কোনো যোগাযোগ নেই, এটার সঙ্গে সাইক্লোনেরই যোগাযোগ আছে। আর সাইক্লোনগুলোর তীব্রতা বাড়ার সঙ্গে ক্লাইমেট চেঞ্জের যোগাযোগ বা জলবায়ু। সৌমি কি আছো? মনে হয় আছে সৌমি। আচ্ছা, ওরই আরেকটা প্রশ্ন, সুন্দরবনাঞ্চলের দ্বীপগুলি রক্ষা করার জন্য বসতির চারপাশে উঁচু মজবুত সিমেন্টের দেওয়াল কি করা যায়? এবং তারপরে ও একটা ছবি পাঠিয়েছিল, সেটা ওই নেদারল্যান্ডসের একটা ছবি, সেটা হচ্ছে ওই একটা মাঝখান দিয়ে একটা খুব দেওয়াল মতো, প্রাচীর মতো, যে এরকম কি করা যেতে পারে? দেখুন, সৌমিরা চেষ্টা করো, সৌমিরা একবার সুন্দরবন যাক। সৌমি আছো তুমি? হ্যাঁ আছে, সৌমি আছে। ওদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সুন্দরবনে। ওরা দেখবে যে কিছু কিছু দেয়াল তো তোলাই হয়েছে পাঁচিল মতো, মানে যেগুলোকে আমরা বলি নদী বাঁধ। আগে ওগুলো মাটির ছিল, এখন তো আইলার পরে তো বেশ কিছু সিমেন্টের বাঁধ তৈরিও হয়েছে। এবং যে সিমেন্টের নাম মানে ব্রিক পিচিং, তার উপরে কংক্রিটের ঢালাই করা বাঁধ তোমরা সাগরে বা বকখালিতে গেলে দেখতে পাবে। এখন এটা দুটো সমস্যা হচ্ছে বদ্বীপ অঞ্চলের বিশেষ করে। সেটা হচ্ছে যে ওইটার ওজনে ওটা পলির মধ্যে ঢুকে যায়, যদি না খুব বেশি করে তলায় গিয়ে বাইল ড্রাইভ করে তৈরি করা যায়। এরকম ভাবে একটা ছবি আমরা দেখেছি যে কাদম্বিনী স্কুলটা সাগরে ঢুকে যাচ্ছে না, আমার মনে হয় যে সেটা আরেকবার দেখে না। সো দেয়ার ইজ সাবসিডেন্স ইন দ্য ডেল্টা। এই কংক্রিট দিয়ে বানানোর উপযুক্ত পলি পাথর বা শক্ত ভূস্তর সুন্দরবনের নেই, এটা মূলত নরম পলির অঞ্চল। আর 3000 প্রায় 3300 কিলোমিটার বাঁধ, নেদারল্যান্ডের 4টে ঢুকে যাবে সুন্দরবন। তো কিন্তু বোল্ডারিং করা বা বাঁধ দিয়ে তো সমাধান করার একটা চেষ্টা তো হয়, সেটা অত বড় প্রাচীর না। কিন্তু কোনো একটা সময় হয়তো এরকম আসবে যে আমাদের আইলার পরে তো 5000 কোটি টাকা দেওয়া হয়েছিল আমাদের প্রাচীর দিয়ে বাঁধ বাঁধার জন্য। সব বাঁধ তো বাঁধা যায় না, 200 কোটি টাকার বেশি খরচা করতে পারে। এবার দেখা গেল যে আইলায় যে যে জায়গাগুলো বাঁধ তৈরি করা হয়েছিল যাতে সমুদ্রের জল উঠছে না ঢুকে যায়, বাঁধ ভেঙে কিন্তু সেই জায়গাগুলোতে জল ঢোকেনি। তার ফলে তুমি দেখবে, আমি বলছি যে
আইলার একটা ছোট ঝড় হয়েও ক্ষতি অনেক বেশি হয়েছিল জল ঢুকে গিয়ে, সে তুলনায় আমফানের ক্ষতি হয়েছে ঝড়ে, কিন্তু জল ঢুকে গিয়ে আমফানের নোনা জলে বন্যা হয়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু আইলার চেয়ে এবার অনেক কম হয়েছে। তার একটা কারণ কিন্তু, যেরকম আমি বলেছি, লো টাইডের সময় এসছে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে জায়গাগুলোতে নদী বাঁধ দেওয়া হয়েছিল সেই জায়গাগুলো বাঁধ ভেঙে জল ঢুকে। বেশ, তো সেটা একটা সলিউশন। তাহলে নেদারল্যান্ডের মতো করে না হলে হয়তো অন্যরকম সলিউশন। তবে পাঁচিল দিয়ে না সমুদ্রকে ঠিক সামলানো যায় না, কারণ ওই পাঁচিলের তলার থেকে সমুদ্র খেয়ে নেয়, যেটা আমরা বলি টো ইরোশন। এটা তোমরা দীঘাতে গেলে দেখতে পাবে, যে বাঁধ চার দিয়ে পাঁচিল টাচিল দিয়ে একটা বেশ ভাবলো যে সবাই হোটেল টোটেল করে থাকবে, ওই বাঁধের তলা থেকে ক্ষয়ে ক্ষয়ে চাঙড় বেরিয়ে গোটা দেয়ালটা ধসে যায়। আবার করে বানাতে হয়, আবার টেন্ডারটা করে, আবার কে কি বললো না বললো, টেন্ডার পাওয়ার, কে কাজ করবে না করবে। তারপর অধিকাংশ টেন্ডার সবসময় বর্ষার সময় ওরা কাজে নামে, আমি দেখেছি, বাঁধ বাঁধার জন্য বা রাস্তা করার জন্য। এটা একটা সমস্যা আমাদের, কারণ আমাদের ফিনান্সিয়াল ইয়ার মার্চ মাসে, তো টেন্ডার বেরোতে বেরোতে এপ্রিল, পেতে পেতে মে, আর কাজ শুরু করতে করতে জুন, মানে বর্ষা এসে যায়। তারপরে এটা একটা ভালো বাঁধ বাঁধায় আমাদের বর্ষার দেশে খুব মুশকিল। যদি না অ্যাওয়ার্ডটাকে আমরা পাল্টে দিই, যে আমরা বর্ষার শেষে কাজ করবার বরাত দেবো আর শীতে কাজ শুরু করবো, যাতে ওরা মানে শুকনো শুকনো কাজ করে নিতে পারে। রাস্তা কাজ করাটা পুজোর আগে করাচ্ছে, পুজোর পরের জন্য। বেশ, অন্য প্রশ্ন। হ্যাঁ, সৌমি তুমি আছো তো? সৌমি কিছু বলবে কি? বোঝা যাচ্ছে না, আছে না। মনে হচ্ছে। আর আচ্ছা, যদি মোহাম্মদ সাফি, ও প্রশ্ন করছে ফার্স্ট সেমেস্টার, সুন্দরবনের উদ্ভিদযুক্ত ও উদ্ভিদহীন জমিতে একই হারে ভূমিক্ষয় হচ্ছে কি করে? আমি এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, খুব তুমি রেলেভেন্ট প্রশ্ন। মানে, কারণ আমরা তো সবাই বলি যে ম্যানগ্রোভ লাগাও, ম্যানগ্রোভ দ্বীপ বাঁচাবে, সেডিমেন্ট ধরে রাখবে, সেডিমেন্টকে সরে যেতে দেবে না, এই সব কথাই ঠিক। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি মনে হয় আমার বক্তৃতাটায় বা প্রেজেন্টেশনে দেখবে, যে ডেল্টাটা, এই যে ডেল্টাগুলি পৃথিবীতে সব আছে, নানান জায়গায় নাইল ডেল্টা আছে, আমাদের এই গ্যাঞ্জেস ডেল্টা, ব্রহ্মপুত্র ডেল্টা, ওদিকে ব্যাংককে ছালপ্রা ডেল্টা, ওদিকে মায়ানমারে আইরাবতী ডেল্টা, এই প্রচুর ডেল্টা, নাইজার ডেল্টা, ভোল্টা ডেল্টা, মেকং ডেল্টা, সব ডেল্টারা গত 10,000 বছর আগে থেকে তৈরি হতে শুরু করেছে, যখন থেকে সমুদ্রের জলস্তর বাড়ছে। কিন্তু হলোসিন মানে হচ্ছে ওয়ার্মিং এর সময় শুরু হচ্ছে, ওয়ার্মিং, আইস এজ শেষ হয়ে গেছে, বেশ ওয়ার্মিং হচ্ছে, তারপরে জলস্তর বাড়ছে সমুদ্রে, তাহলে ডেল্টা তৈরি হচ্ছে কি, প্রচুর সেডিমেন্ট আসছে। এই সেডিমেন্ট এসে রেট অফ সেডিমেন্টেশনটা যদি রেট অফ সি লেভেল রাইজের থেকে বেশি হয়, তবেই একমাত্র ডেল্টা তৈরি হয়। যার ফলে এখনো অনেক নদী আছে তাদের ডেল্টা নেই। তোমার নর্মদা নদীর কোন ডেল্টা আছে? তাপ্তি নদীর কোন ডেল্টা আছে? ডেল্টা নেই, তার কারণ ওদের সেডিমেন্ট নেই। তাহলে ডেল্টাটা থাকবে কি থাকবে না, ইরোড হবে কি হবে না, সেটা নির্ভর করে ওখানে সেডিমেন্ট পাবে কি পাবে না। যদি তুমি এটা বুঝতে পেরে থাকো, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে গেছো, যে সে ম্যানগ্রোভ থাকুক আর নারকেল গাছ থাকুক আর যাই উদ্ভিদ থাকুক, ও কেউ বাঁচাতে পারবে না যদি ডেল্টায় সেডিমেন্ট না থাকে আর এদিক থেকে সি লেভেলটা পায়। অর্থাৎ আমাকে একটা অসম যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে, আমার ওইদিকে বাঁধ, এদিকে ডাইভারশন, এদিকে ক্যানেল করে জল নিয়ে নিচ্ছি, সেডিমেন্ট কোথাও নেই। আমি যদি একটা ফিডার ক্যানেল করে জলও আনি, সেডিমেন্টটা ফারাক্কায় পড়ে থাকবে, জলটা আমার কাছে আসতে পারে, দেখতো? তাহলে সেডিমেন্ট যদি ডেল্টা না পায়, তাহলে ও যুদ্ধটা করবে কি করে? এই বাড়তি যে সি লেভেল 4 মিলিমিটার 5 মিলিমিটার, এখন 12 মিলিমিটার করে বাড়ছে সমুদ্র, তাকে আরো সেডিমেন্ট দিতে হবে। তাহলে তো আমার নদীগুলোকে যদি না বাঁচাতে পারি আমি, তাহলে ওই পাঁচিল তোলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এমনিতেই পাঁচিল 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 হয়ে যাচ্ছে চতুর্দিকে, আরো পাঁচিল তুলবে, ভাববো যে সমুদ্রে পাঁচিল তুলে বাঁচে। সাফি আছো তো? সাফি হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম।
হ্যাঁ আচ্ছা ম্যাডাম আছি আমি। আচ্ছা আচ্ছা শোনো ভালো করে, তোমারই আরেকটা প্রশ্ন, সুন্দরবনের পলিউশনের ব্যাপারে কি কোনো সলিউশন আছে? সুন্দরবনে কি পলিউশন হচ্ছে নাকি খুব বেশি? সফি, তোমার কি মনে হয়? ম্যাডাম এটা শফিক, আমার হ্যাঁ, কোশ্চেন নয় মনে হচ্ছে এটা। ও ও আচ্ছা। এটা তোমার প্রশ্ন নয়? ও তাহলে না হয়তো না যাই না, হোক, তো আমি ভুল আমি হয়েছে। আগের প্রশ্নটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমার লিখতে গিয়ে ভুল হয়েছে, ওটা অন্য যাই কারো। হোক, তো তো ঠিক আছে। পলিউশনের বিষয়ে সমস্যা সব সব পলিউশন দেখো নানা রকম হয়। যে একটা হচ্ছে কলকাতার যে সিটি সোয়েজ, যেটা আমার বাজার থেকে চলে যাচ্ছে জিডব্লিউ এসডব্লিউ, মানে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের মধ্যে দিয়ে, যেটা থেকে ওই সোয়েজ ফেড জল নিয়ে তোমরা আমাদের তেলাপিয়া চাষ আর ফুলকপি চাষ আর ভাটার মধ্যে, এইটার থেকে জলটা যেতে 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 কুলটিগাঁও হয়ে ওটা সুন্দরবনে ঢুকে যায়। তো সেটার মধ্যে দিয়ে একটা পলিউশন যায়, কিন্তু এই যে অর্গানিক পলিউশনটা কিন্তু পলিউশন হিসেবে আমরা খুব একটা ধরি না। এইখানে যে হেভি মেটালস গুলি যায়, ধরো লেদার ইন্ডাস্ট্রি থেকে যে ক্যাডমিয়াম যাচ্ছে, ক্রোমিয়াম যাচ্ছে, বা ব্যাটারি ইন্ডাস্ট্রি থেকে যাচ্ছে, তো জিঙ্ক যাচ্ছে, লেড যাচ্ছে। জিঙ্ক একটা পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু আরেকটা পরিমাণে হয়ে গেলে সেটা খুব বেশি। তো এটা পলিউশন। তাহলে এই হেভি মেটাল পলিউশনটা তো সোর্সে আমাদের আটকানো দরকার। এটা আটকানো সম্ভব, যদি না আটকানো যায় এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের রিসার্চে দেখিয়েছি যে ম্যানগ্রোভের পাতায় পাতায়, ম্যানগ্রোভের স্টেমের মধ্যে এই হেভি মেটাল অ্যাকুমুলেশন রয়েছে। আমরা আবার এটাও বার করার চেষ্টা করছি যে এক একটা ম্যানগ্রোভের কোনো এক একটা হেভি মেটালের জন্য প্রেফারেন্স আছে কিনা, যে এটা খেতে ভালোবাসে, ওই হেভি মেটালটা খায়, ক্যাডমিয়ামটা এরা শুষে নেয়। কারণ এইটা আবার জানলে যেটা তোমার সুবিধা হবে, যে ওই বায়ো রিমেডিয়েশন বলি আমরা অনেকটা, যে কিছু কিছু জিনিসকে বায়োটিক কমিউনিটিকে ব্যবহার করে আমরা পলিউশন মোকাবিলা করা যায়, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের ফ্লো। তো ও আমাদের আচ্ছা, সুন্দর বলো। একটু 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 ইন্টারাপ্ট করছি, এটা হচ্ছে থার্ড ইয়ার জেনারেলের প্রশ্ন। এটা হচ্ছে মানে থার্ড ইয়ার জেনারেল, সরি, প্রভা আছার ওর প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, প্রভা কি প্রভাব। আছো? প্রভা আছে কিনা বোঝা যাচ্ছে না, যাই হোক, হ্যাঁ তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, তো সুতরাং এইটা তো অ্যাট দ্য সোর্স আমাদের আটকাতে হবে। আরেকটা ধরনের পলিউশন টুরিস্টরা গিয়ে করে, মানে ট্যুরিজমের মধ্যে দিয়ে হয়। প্রচুর নৌকার থেকে তেল যায় ওখানে, তো ভুটভুটি কাটা তেল চলে অনেকটা, বা মোবিল, তার সেটা ম্যানগ্রোভের পক্ষে ক্ষতিকর। সেই পলিউশনটাকে আটকানো যায় যদি আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যানবাহন ব্যবহার করতে শুরু করি। এত মোপেড টোপেড এখন হচ্ছে এইসব ব্যাটারি দিয়ে। মানে আমার একটা খুব ইচ্ছে আছে যে ব্যাটারি দিয়ে ভুটভুটি যদি হয়, যদি এত বড় জোয়ারের নিচু হয় ওখানে, তো সেটা করা যাবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের একজন মাস্টারমশাই নির্মল বাবু, উনি এটা নিয়ে অনেক দূর এগিয়েছেন। এখন একটু ফান্ডিং টান্ডিং পেলে এই সুন্দরবনে পরিবহন ব্যবস্থাটাকে যদি একটু মানে এই ডিজেল এর বাইরে নিয়ে যাওয়া যায়, আর ওখানে যদি বিদ্যুতের ব্যবস্থাটা, কিন্তু সবকটা গ্রামে দ্বীপে প্রায় বিদ্যুৎ এসে গেছে, গ্রামের সবকটা ঘরে এখনো না এলেও সবকটা জায়গায় বিদ্যুতের পৌঁছে গেছে। এটা ভালো হয়েছে, তার কারণ ওরা ওই ট্যুরিজমের জন্য ডিজেল জেনারেটর চালাতো, ডিজেল গুলোকে ফেলে দিত। এটা মানে অয়েল পলিউশনের হাত থেকে ম্যানগ্রোভকে আমাদের বাঁচাতেই হবে, এবং সেটার জন্য প্রয়োজনে এই ট্রান্সপোর্ট সিস্টেমটাকে পাল্টাতে হবে। এনার্জি সোর্সটাকে তো ডেফিনেটলি একটা ইমপ্রুভমেন্ট হয়েছে এই ইলেকট্রিসিটি আসার ফলে। আরেকটা জায়গায় হয়তো একটা ব্রেক থ্রু করা যায়, যে টাইডাল এনার্জি যদি জেনারেট করা যায়। এটা নিয়ে আমার এডিনবরা ইউনিভার্সিটির একটা প্রজেক্ট আছে। এখনো পর্যন্ত আমরা একটা প্রোটোটাইপ ছাড়া বাকি টেকনিক্যালি যে কোথায় কোথায় এই সাইটগুলো হতে পারে সেটা আমরা ঠিক করেছি, কিন্তু এখনোই ফান্ডিং এর একটা সমস্যা থাকে তো আমাদের মধ্যে দেশে। তো সেটা একটা হতে পারে যে বিকল্প শক্তির ব্যবহার, সোলার বা এইরকম। তৃতীয় ব্যাপারটা হচ্ছে প্লাস্টিক, যেটা সবচেয়ে বড় দুশ্মন আর কি সমুদ্রের বা ম্যানগ্রোভ অঞ্চলের। সেইটা যেমন সাগরমালায় সবাই যাচ্ছে, গঙ্গা মাইয়ার জন্য সবাই প্লাস্টিকের প্যাকেটে করে একটু প্রসাদ তুলে দিচ্ছে মানে, হ্যাঁ, গঙ্গা মাছেদের খাওয়ান বলে ছোলা ভরে, এটা তো একদম মানে জেলে দিতে হবে তো প্লাস্টিক। আর ওই বিভিন্ন ওয়াটার বটল, থার্মোকলের প্লেট, পিকনিক, গান বাজিয়ে সবাই থালাগুলো ফেলে এলো, এই করে করে ম্যানগ্রোভের উপর থার্মোকল জমে প্লাস্টিক পলিউশনে সমুদ্রতে খুবই সমস্যা হয়। তো সেইটা আমাদের তো ভীষণ স্ট্রং
আমি তো মনে করি এটার জন্য একটা আন্দোলন দরকার, যে প্লাস্টিকের হাত থেকে এই সমুদ্রকে রক্ষা করতেই হবে, সুন্দরবনকে রক্ষা করতে হবে। এটা করতে পারলে নিশ্চয়ই হবে, কিন্তু তো হচ্ছে সব। আমরা তো আগেও ভাবতাম না যে মানে এতদিন ধরে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে থাকবে আর কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে না, কেউ বললে কেউ শুনতোই। তো এখন দেখছি যে 1 মাস ধরে তারা বন্ধ হয়েছে, 2 মাস বন্ধ হয়েছে, 4 মাস বন্ধ হয়েছে, কিছু যাচ্ছে আসছে হেলথ বলে, তাদের লোককে খেতে পাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। যে এরকম ভাবে তো বন্ধ হোক আমি চাইনি, কিন্তু কন্ট্রোলড ভাবে এমিশনটাকে কন্ট্রোল করাটা তো ক্লাইমেট চেঞ্জের মোকাবিলা করার একটা বড় জায়গা। সেটা মানুষ দেখিয়েছে যে হঠাৎ কোনো ভয় পেলে হয়তো মানুষ করতে পারে। তো প্লাস্টিকের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এখন যদি এরকম গভীর কোনো ভয় পায়, বাঘেরা আছে ওখানে, কিন্তু ওরা ঠিক এসে ভয় দেখাতে পারছে না প্লাস্টিকের বিরুদ্ধে। কিন্তু আমরা নিজেরা ভয় পেতে জানলে এটা করতে পারবো নিশ্চয়। প্লাস্টিকের পলিউশনের হাত থেকে সুন্দরবন না শুরু করতে পারবো। থার্ড সেমেস্টার পিজি আকাশ শেখ, আকাশ আছো নিশ্চয়ই, ও জানতে চায় ভূগর্ভের জল তুলে নিলে তাড়াতাড়ি সাবসিডেন্স হয় কেন, সেটা একটু জানতে চাই। ভূগর্ভে জলরা তো আর শূন্যের মধ্যে থাকে না, ওরা তো একটা জায়গা নিয়ে থাকে। আর তুলে নিলে হু হু করে জল পাইপের মতো করে ভেতর দিয়ে আসে না, বছরে 10 সেন্টিমিটার যায় জল, জলের ভেলোসিটি, তার ফলে ফাঁকা তৈরি হয়, ভয় বেশি জল তুলে নিলে কোলাপস করে। ব্যাংকক শহর 22 সেন্টিমিটার করে নেমে যাচ্ছে, জল তুলে নিয়ে, এখন ব্যাংকক শহরে সমস্ত জল কিনে আনতে হয় বাইরে। ব্যাংকক শহরে কেউ জল তুলতে পারে, শহরটা বসে যাচ্ছে পুরো। জাকার্তা ইন্দোনেশিয়ার ক্যাপিটাল শিফট করছে, ওরা ক্যাপিটাল সরিয়ে নিচ্ছে, সাবসিডেন্স হচ্ছে। তো এই পরিমাণ জল তুলে নিলে ভূমিকম্প হবে। আমার এক ছাত্র ভাস্কর, সে একটা ভালো গবেষণা পত্র লিখেছে, সায়েন্স বলে পত্রিকা, যে নেপাল আর্থকোয়েকটা খানিকটা ট্রিগার্ড হয়েছে এই খুব দ্রুত জল তুলে নেওয়া এই গাঙ্গেয় উপত্যকা। তার ফলে এই জায়গাগুলো তো রয়েছে, সাবসিডেন্সটা হয়। যে স্পেসটা অকুপাই করে আছে, কোর ফ্লুইডটা যদি আমি সরিয়ে নিই, সেটা ইমিডিয়েটলি রিপ্লেস হতে পারে না অন্য 4-5 থেকে ফ্লুইড এসে। এটা ঠিক, আর অতটা পারমিয়েবিলিটি নেই, মানে ওটার মধ্যে দিয়ে অত তাড়াতাড়ি যেতে পারে না জল। যেভাবে নদী বয় সেভাবে কিন্তু ভূগর্ভস্থ জল এদিক থেকে ওদিকে যেতে পারে না, বুঝতে পারা যাচ্ছে। তার ফলে কিন্তু লোকালি সাবসিডেন্স, যেমন পার্ক স্ট্রিট অঞ্চলের সাবসিডেন্স রেট অনেক বেশি দেন বালি বেরিয়েছে, আবার বেহালা বা সল্টলেকের সাবসিডেন্স রেট বেশি। এটা আমরা মাপছি বর্তমানে, এটা একটু কঠিন একটা ধরনের মাপার পদ্ধতি, যেটা স্যাটেলাইট ব্যবহার করে ডিম সার মানে রেডার ইমেজ ব্যবহার করে, ডিফারেন্সিয়াল রেডার ইমেজের এই কাজটা করা হয়। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে ডেল্টাটা সাবসাইড করছে। তবে নর্থের দিকে, যেখানে জল আরো বেশি তুলে নেওয়া হচ্ছে নদী মুছে দেওয়ার আর্সেনিক বেল্টের থেকে, সেখানে আরো বেশি সাবসিডেন্স। এখানে জল বেশি তোলে না, তুলতে পায় না, নোনা জল তুলতে পারে। ওদেরই থার্ড সেমেস্টার পিজিরই মহুয়া এই প্রসঙ্গে ব্যাংকক সিটির মতোই, যে সুন্দরবনেরও সাবসিডেন্সের কথা আছে লেকচারে, ভিডিও লেকচারে, সেখানে ব্যাংকক সিটিতে গভর্নমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয়েছে কি এটা প্রিভেন্ট করার জন্য? আর যদি নেওয়া হয়, আমাদের নয়, না আমাদের নয়, আমাদের গভর্নমেন্টের যোগ নেই। না না, ও জানতে চায় যে যদি নেওয়া হয় তাহলে সেই রকম কোনো স্টেপ কি সুন্দরবন রিজিয়নে নেওয়া যেতে পারে? সুন্দরবনের রিজিয়নে আমাদের একটা কোস্টাল জোন ম্যানেজমেন্টের রেগুলেশন ছিল যে গভীর যে জলের স্তর, যেটা কিনা 400 মিটার নিচে, সেই জল ব্যবহার করে চাষ করা যাবে না। তার ফলে ওরা ডাবল ক্রপ করতে পারে না, এরকম রেগুলেশন আছে। আমাদেরও শ্যালো ওয়াটার, যেটা দ্রুত তুলে নেওয়া হচ্ছে এই বড় চাষের জন্য বা এই 3 ফসলের জমি 4 ফসলের জমি করার জন্য, সেইভাবে দ্রুত জল ব্যবহার করতে অত তাড়াতাড়ি জল ভর্তি হয় না, আর অত রেনফলও হচ্ছে না, আর আমরা তো উপরটা বাঁধিয়েও ফেলছি। তার ফলে এই যে শ্যালো চাষের মাধ্যমেই আমাদের কৃষি বিপ্লব করার যে একটা প্রবণতা, খাদ্য সুরক্ষা এবং খাদ্য সংস্থানের জন্য,
এইটাতে এই ধরনের সাবস্টেন্স কিন্তু অবশ্যম্ভাবী যদি না এটাকে রেগুলেট করা যায়। তো এই বিষয়ে কিন্তু একটা রেগুলেশন কিছু ছিল, এবং ওই 1 কিলোমিটার মধ্যে এতটা জল তোলা যাবে না। এটা সুইট বলে একটা সংস্থা আছে আমাদের পশ্চিমবঙ্গে, যারা এই কন্ট্রোলটাকে করেন বা পারমিটটা দেন জল তোলার জন্য। এখন পারমিট থেকে যেরকম গাড়িও পারমিট রেজিস্ট্রেশন আছে, যারা পারমিট থাকলেও চালানো যায়, না থাকলেও চালানো যায়, গাড়ি তো চলে। তেমনি জলের পারমিট থাকলেও চালানো যায়, এবার তোলা যায়, না থাকলেও তোলা যায়। ফলে এই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করাটা, আইনগুলো যেগুলো আছে এগুলো ইমপ্লিমেন্ট করাটা ভীষণভাবে দরকার। অতনু পুরকার ওই ভিডিও বন্ধ করে রাখলে ভালো হয় না? উন্মেষের আরেকটা প্রশ্ন বলি। সমগ্র পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান করে জানতে পারছি যে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এর ফলে জলতলের উচ্চতা বাড়ছে, অর্থাৎ সমুদ্র জলের পরিমাণ বাড়ছে। এর ফলে সমুদ্র জলের লবণতা শতকরা হার কমে যাওয়ার কথা, তা সত্ত্বেও লবণতা কি করে বৃদ্ধি পাচ্ছে? কোথায় বৃদ্ধি পাচ্ছে না। আমরা যে লবণতা বৃদ্ধি স্যানিটাইজেশনের কথা বলছি, এটা তো নদীর মধ্যে বা ডাঙ্গায় বলছি, সুন্দরবন। সমুদ্রের স্যালিনিটি বৃদ্ধি পাচ্ছে এরকম ঘটনা কিন্তু নয়। রাদার যেটা তুমি বলতে চাইছো উন্মেষ, যে আইস মেল্টিং এর জন্য যে জলটা রিলিজ হচ্ছে সেটা তো স্বাদু জল, তার ফলে সেখানে খুব কম হলেও, অল্প হলেও গত 30 বছরে কিন্তু সমুদ্রের পার্টিকুলারলি সাদার্ন ওশানে এবং নর্দার্ন ওশানে, মানে আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক ওশানে স্যালিনিটি কিন্তু কমেছে। এবং ইন্টারমিডিয়েট ওয়াটার, যেটা সারফেস ওয়াটারের স্যালিনিটি তো কমেইছে, ইন্টারমিডিয়েট ওয়াটারেও স্যালিনিটি কমেছে। স্যালিনিটির কমা বাড়া এরকম ভাবে থাকতে হয়, কিন্তু গোটা সমুদ্রটাকে হোমোজিনাইজ করতে গেলে তো 1000 বছর সময় লাগবে। এটা তো তারপরে দেখবে তুমি 1000 বছর পরে স্যালিনিটি সত্যি কমে গেছে। কিন্তু কমার প্রবণতাটাকে আমরা দেখতে পাচ্ছি, দেয়ার আর সিগন্যালস স্যালিনিটি সমুদ্রে একটু একটু করে কমছে, খুব কম, 30 গ্রাম কেজি। চ্যাট বক্সে রাতুল প্রশ্ন করেছে। রাতুল, তোমার প্রশ্নটা আমি একটু তুমি পড়বে? আমি এখান থেকে পড়তে পারছি না, একটু ছোট লাগছে। হ্যাঁ, আমি প্রশ্নটা তুমি করেছিলাম, মানে স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্দরবনে মানে আপনি যেই প্রথম দিকে বলছিলেন বাঁধ নির্মাণ এবং মানে বিজ্ঞানসম্মত বা মাটির বাঁধ বা বর্তমান সময়ে যে সিমেন্টের বাঁধ দ্বারা সুন্দরবনকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটার তো একটা মানে সীমাবদ্ধতা রয়েছে, আপনি যেটা বলছিলেন প্রথম পর্যায়ে। তো সেইটা মানে খুব বেশি বাঁধের দিকে জোর না দিয়ে আমরা যদি বসতিগুলোকে আরো একটু ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে আসার চেষ্টা করি এবং মানে পুনর্বাসন দিয়ে, তাহলে আর কি প্রকৃতিতেও অতটা ইন্টারাপ্ট করছি না এবং মানুষরাও আর কি বানভাসী হচ্ছে না। এইভাবে কি বিষয়টা দেখা যায়? এটা একটা প্রশ্ন ছিল। আর এটা মানে আরেকটা প্রশ্ন ছিল একটু আলাদা বিষয়, এটা হচ্ছে শেষ পর্যায়ে বাংলাদেশের সুন্দরবনে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্ভবত শুরু হয়ে গেছে, আমি যা খবরে দেখেছি, শেষ কাজ প্রক্রিয়া নির্মাণ শুরু হয়ে গেছে। তো সেটা সুন্দরবনকে আরো কতটা সমস্যায় ফেলবে সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র দূষণের ক্ষেত্রে? এই দুটোই। রামপালের বিষয়ে আমি বলিও, আমি এটা বলবো না। আর রামপাল আর বজবজ কিন্তু প্রায় একই ল্যাটিটিউডে আছে, কিন্তু হবে কি হবে না এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো না, কারণ এই আলোচনাটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার বিষয় না। আর তুমি যেটা বলেছো যে মানুষদের সরিয়ে আনা, এই সরিয়ে আনার কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি, কিন্তু বিপন্ন মানুষ আর এই বাধ্য হয়ে থাকে ওরা ওইসব জায়গায়। এখন ওদের সরাতে বললেই যে ওরা সরে আসবে এরকম নয়। পুনর্বাসনে একমাত্র বাধ্য হয় যদি ওরা, ওদের দ্বীপ ডুবে গেল, যেমন ঘোড়ামারা বা লোহাচড়া ডুবে গেল, তখন উদ্বাস্তু হয়ে চলবে। বাধ্য না হলে তো মানুষ কোনো কাজই করছে না। তো এমিশন রিডাকশন করতে বলা হচ্ছে, সারা পৃথিবীর দেশেরা ক্লাইমেট সামিট করে করে বারবার বলছে,
বাচ্চারা পর্যন্ত বলছে বড়দের কাছে গিয়ে, তোমরা কিছু কি উদয় হোক, তোমাদের একটু বন্ধ করো, একটু এমিশন কমাও। তারা করছে না, কিন্তু এই কোভিড এর ভয়ে সবাই মিলে সব এমিশন বন্ধ করে বসে আছে, সব প্লেন উঠছে না, গাড়ি চলছে না প্রচুর পরিমাণে। ভয় পেলে মানুষ করে, কিন্তু ভয় না পেলে চিন্তা দিয়ে মানুষ করতে পারে না, এটা একটা সমস্যা। আজ এ চলে গেলে একে সরিয়ে আনলে অন্য কেউ এসে বসবে সেই জায়গাটা। এটার ফলে এই যে যেটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি স্ট্র্যাটেজিক রিয়ালাইনমেন্ট অফ পপুলেশন, একটু সরিয়ে আনো বা রিট্রিট আমরা বলি। এই যে রিট্রিট কথাটা শুনতে খারাপ লাগে না, এগিয়ে গিয়েছিলাম এখন আমরা পিছিয়ে আসছি সমুদ্রের ভয় পেয়ে। কে বলেছে আমাদের কত সাহস, চলো আমরা নেমে যাই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ি, এরকম নয়। আমরা ঝঞ্ঝার মতো উদ্যম এরকম নয়, আমরা একটু সতর্ক হয়ে যদি থাকি। কিন্তু সাধারণত আমরা বুদ্ধি খাটিয়ে এটা করতে পারবো না বলে আমার ধারণা। তার ফলে তোমরা যদি কোনোদিন অ্যাডভোকেসি গ্রুপের একটা চেষ্টা করো, কোনো একটা ছোট জায়গাতে গিয়েও যদি একটা সার্ভে করো, যে একদম সমুদ্রের ধারে যে লোকেরা থাকে তাদেরকে বলো আপনারা যদি একটু পিছিয়ে থাকেন তাহলে তো আপনার ক্ষয়ক্ষতি কম হবে। 500 মিটার দূরে, এটা কোস্টাল রেগুলেশনে আছে যে সমুদ্রের থেকে 500 মিটার দূরে গিয়ে থাকুন। এখন আমরা চেষ্টা করছি, অনেকগুলো জায়গাতে সম্ভবও হচ্ছে, অনেক জায়গায় সম্ভব হচ্ছে না, তার কারণ আমাদের পপুলেশনটা এতটা বেশি, জনসংখ্যাটাই এত বেশি। সুন্দরবনে ভাবো তুমি, ওই 19টা ব্লকের মধ্যে 50 লক্ষ লোক থাকে, একটা জায়গার তো একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, জল নেই, খাবার নেই, তার মধ্যে 50 লক্ষ লোক, ওরা থাকবেই বা বাকিটা তো ফরেস্ট। যে জায়গাটা কেটে ফেলেছে ফরেস্ট, সেই জায়গাটাতে ওই সবচেয়ে ভালনারেবল জায়গাতে গিয়ে সবচেয়ে দরিদ্রতম লোকটি দেখবে, হয়তো আদিবাসী বা বিধবা বা মানে সেরকম ভাবে কোনো আর্থিক সংস্থা নেই যে একটা উঁচু জায়গায় জমি কিনে বাড়ি করে থাকবে, তারাই থাকে। খুবই বিপন্ন মানুষ, তাদের সরানোর একটা পরিকল্পিত উদ্যোগ ছাড়া হবেও না। আর এদের পুনর্বাসনের কথা সরকারকে করলেই অনেক সময় মালদায় যে লোকেদের জমি চলে যাচ্ছে নদীতে, তাদের পুনর্বাসনের প্রশ্নটা আসছে। সব মিলিয়ে একটা পুনর্বাসন এই ক্লাইমেট চেঞ্জের জন্য একটা বড় ইস্যু হয়, এবং যেটা গভর্নমেন্ট, আমি দেখলাম ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট, কারণ ইউএনএইচসিআরও ক্লাইমেট রিফিউজিদের নিয়ে কোনো ডিসিশন নিচ্ছে না যে তাদের কম্পেনসেট করা উচিত বা তাদের কোনো সাহায্য দেওয়া উচিত ব্যক্তিগতভাবে, এরকম মনে করছে না ইউএনএইচসিআর। তার কারণ সবাই গভর্নমেন্টের হাত থেকে এই রেসপন্সিবিলিটিটাকে কমাতে চাইছে, বিকজ দিস ইজ আ বিগ রেসপন্সিবিলিটি। যে পুনর্বাসন দিয়ে 1 লক্ষ লোক যদি সরিয়ে নি, কোথায় রাখবো তাদের? এইটা মানে এমনি আমার দেশভাগের উদ্বাস্তুদের রেখেই আমরা তারা যে ক্যাম্প বানানো হয়েছিল বা যা বানানো হয়েছিল তাতে তারা থাকতে পারেনি, এগুলো এত খারাপ ভাবে চলেছে মানা ক্যাম্পে বা এখানে বিভিন্ন জায়গায় শিবির বা ডেভেলপমেন্টের সময় তো যারা ডিসপ্লেসড হয় তাদেরকেও যে পুনর্বাসনগুলো দেয়া হয় সেগুলো যে তাদের পক্ষে খুব আইডিয়াল হয় বা তাদের জীবিকার পুনর্বাসন একটা হতে পারে, আর জীবনের বা সংস্কৃতির পুনর্বাসন আরেকটা জায়গা। আমি যদি সুন্দরবনের লোককে দার্জিলিং এ পুনর্বাসন দিই, তাহলে তো তার মানে জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে তার জায়গা থাকলে। তার ফলে এই জায়গাগুলোকে ভাবতে হবে, দেখবে তোমরা বার করো তোমাদের উপর। আমি সমস্যাটাকে নির্দেশ করতে পারছি, কিন্তু সমাধান করবার সময় হয়তো আমার কাছে নেই। বেশ, আর কি প্রশ্ন? আর কৃষ্ণেন্দু আছো? তোমার প্রশ্নটা যদি, ও পিজিরই থার্ড সেমেস্টার, ওর প্রশ্নটা আমি পড়তে পারছি না এখান থেকে, মানে ভীষণ। তাহলে ওই কৃষ্ণেন্দু তুমি যদি একটু পড়ে দাও। কৃষ্ণেন্দু নেই, বা অন্য কেউ যারা পারছো একটু পড়ে দাও না। তাহলে আমি কি পড়ে দেবো? বলো দিদি। হ্যাঁ, পড়ে দাও। আমি হ্যাঁ, কৃষ্ণেন্দু মান্না আর কি। হ্যাঁ, বর্তমানে সুন্দরবন থেকে কিছু মাছ ও কিছু ফসল হারিয়ে গেছে, যা আগে পাওয়া যেত, এখন বিলুপ্তির কারণ কি? আর কৃষ্ণেন্দু 2 নম্বর কোশ্চেন, ভূগর্ভ থেকে পানীয় জল কমে যাচ্ছে, নলকূপের বাড়বাড়ন্ত বেড়ে চলেছে গ্রীষ্মের চাষের জন্য, এর বিকল্প কিছু কি ব্যবস্থা হতে পারে? হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ, এবারে আমি শুনতে পাচ্ছি, মানে একটু টেকনোলজি একটু অসুবিধা হয়ে গিয়েছিল ফোনের। কৃষ্ণেন্দু, হ্যাঁ, আমার ওই দুটোই কোশ্চেন ছিল।
হ্যাঁ, বলে করে দিয়েছেন। দিয়েছেন, আমি করে পড়ে দিয়েছি। দিয়েছেন, হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। সেটা হচ্ছে ভূগর্ভস্থ জলের বিকল্প ব্যবস্থা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। এক, দুই হতে পারে যে নদীতে সাধু জল নিয়ে আসা সুন্দরবনে, যেটা আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি। আর তিন, যেটাকে আমরা বলি সাবসারফেস ডিস্যালিনেশন, মানে তলায় যে জলটা আছে সাবসারফেস ওয়াটার সুন্দরবনে, শ্যালো যেখানে খুব কম গভীরতার জল, মানে জলটা আসে 400 মিটার নিচ থেকে 100-150 মিটার, মানে 300 ফুটের মধ্যে কিন্তু নোনা জল বা একদম মানে ঠিক নিচে থেকেই প্রায় 150 ফুট অব্দি, মানে 300 ফুট অব্দি নোনা জল আছে। তাহলে এই নোনা জলটা আবার খুব বেশি নোনা নয়, 8-10 পিপিটি মতো পার স্কয়ার হাউসে। তাহলে এইটাকে ডিস্যালিনেট করা যেতে পারে, তাতে সিল্টের প্রবলেমটা থাকে না। তাহলে সাবসারফেস ওয়াটার, স্যালাইন ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার ডিস্যালিনেশন, আর রেন ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার রিচার্জ ইন দ্য গ্রাউন্ড ওয়াটার, যাতে এই নোনা জলটাকে একটু ডাইলিউট করে চাষের জন্য 4 পিপিটি তো আমরা ব্যবহার করতে পারি চাষের জন্য। শীতের সবজিগুলো তো হতেই পারে। তো এই ধরনের ব্যবস্থা চাষের জন্য নেওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় যে জায়গাটা তোমাদের ভাবতে হবে, এই জল তো কমবে, ফ্রেশ ওয়াটার, মানুষ বাড়ছে, পার ক্যাপিটা ওয়াটার কমে যাচ্ছে। তাহলে এই যে হাইব্রিড ধানগুলি যেগুলো আমরা চাষ করি, যাতে মানে গ্যালন গ্যালন জল লাগে, ফ্রেশ ওয়াটার লাগে, এবং তারপর সেই ফ্রেশ ওয়াটারটা আবার নদীতে চলে যায়। তো এই এত জল ডিমান্ড করে যে জিনিস, যার জন্য সবসময় আমার সেচ দিতে হচ্ছে 80 টাকা পার ঘন্টা, এই রেটে জল কিনে ভূগর্ভস্থ জল, যে তুমি বলছো কারেক্টলি বলছো, সেটা কি একটা সাস্টেনেবল কোনো জিনিস হতে পারে ভবিষ্যতের জন্য, যে এইটা দিয়ে আমার ছেলেমেয়েরা চাষ করে খেতে পারবে এইরকম ভাবে জল কিনে? এটা দাঁড়াবে না। তার ফলে একটা বিকল্প তো বার করতে হবে। তার ফলে এই ধরনের হাইব্রিড ধানের বিকল্প তো আমাদের ছিল আমাদের হাতের কাছে, যেটা আমি বলেছি যে বিভিন্ন রকম পুরোনো ধান যেগুলো স্যালিনিটি টলারেন্ট ধান, সেইগুলোকে বেশি বেশি করে চাষ করা। দুধেশ্বর যে চালটা আমরা খাই, এটা মোটামুটি 6 স্যালিনিটি অব্দি টলারেট করতে পারে। আরো আছে, লাল কথা বলেছি, তালমুগুর বলেছি, এই ধানগুলোকে ফিরিয়াল এরা হয়তো মানে 1 বিঘে 12 বস্তা করে ধান দেবে না, কিন্তু দেবে অনেকদিন ধরে, মানে 3 বার চাষ করে ফেলতে পারবে। তার ফলে ঘরে দরে ব্যাপারটা কিন্তু লাভ হবে। অর্গানিক ফার্মিং করা বা পুরোনো ট্র্যাডিশনাল ফার্মিং এ ফিরে যাওয়া, এটা কিন্তু পৃথিবীর অনেকগুলো উন্নত দেশই করছে। মানে অন্যরা যখন বাঁধ বেঁধেছে তার অনেক পরে আমরা বাঁধ বাঁধা শুরু করেছি। টেনেসি ভ্যালি টিভিসি দেখে আমরা ডিভিসি করেছি, তারপর ওরা যখন বাঁধগুলো নিজেরা ভেঙে ফেলেছে নিজেদের দেশে, যে এটা বাঁধ বাঁধার জন্য ডেল্টা গুলো ধ্বংস যাচ্ছে, তখন কিন্তু আমরা আর আমাদের বাঁধ ধ্বংস বাঁধ সরিয়ে দিতে পারছি। তো এইরকম ভাবে এখন ওরা সবাই মিলে এইসব বিভিন্ন প্রজাতি গ্রুপ যাচ্ছে। তুমি মাছের কথা বলছো, হ্যাঁ মাছ তো অনেকগুলো, সুন্দরবন থেকে নেয়, অনেক পাখি ছিল, অনেক গাছ ছিল, সব বিলুপ্ত। যে মানুষ এই অ্যানথ্রোপোসিন যেটাকে আমরা বলি 1950-এর পর থেকে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, এমন একটা জিওলজিক টাইম যেটাতে মানুষ তার ক্লাইমেট, তার এনভায়রনমেন্টকে পাল্টে দিতে পারে, পৃথিবীকে 4-5 বার ধ্বংস করে ফেলতে পারে। এই ক্ষমতা মানুষের হওয়ার পর থেকে তুমি যদি দেখো এই অ্যানথ্রোপোসিনে যাওয়ার জন্য মানুষের প্রতিদিন বিরাট পরিমাণে স্পিসিস ধ্বংস হয়ে যাচ্ছে। এবং যেটা দিয়ে আস্তে আস্তে আমরা অনেক বিজ্ঞানীরা বলতে শুরু করছেন যে দ্য ওয়ার্ল্ড ইজ হেডিং ফর এ 6th মেজর এক্সটিংশন, অর্থাৎ সমস্ত প্রজাতি ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছি। 5 বার হয়েছে এরকম পৃথিবীতে, যে 95%, 80% অফ দ্য ওশান অ্যান্ড এই স্পিসিস বলে ডাঙার স্পিসিস গুলো ধ্বংস হয়ে গেছে, সমুদ্র এবং ডাঙার স্পিসিস গুলো। সেরকম আরেকটা বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি কিনা, এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, মানুষ এমন ভাবে পলিউশন করছে তার জন্য, বা মানুষ যে সম্পূর্ণ আনসিম্প্যাথেটিক হয়ে গেছে তার চারপাশের সঙ্গে, মানে এমনকি পাশের লোকটাকে কোভিড হলে ডাক্তারখানে না নিয়ে গিয়ে তাকে প্রায় ভাগাড়ে ফেলে আসা যায় কি করে ভাবছে। তো এই ধরনের মানবিকতা হারানো মানুষ,
দূরদর্শী নয় এরম মানুষ, এই মানুষ দিয়ে আমাদের চলবে না। আমাদের তো ভালো মানুষ চাই। বিদ্যাসাগরের জন্ম দিয়ে তো সেটাই ভাববো আমি, মানুষকে ভালো হতে হবে। আর বললো আর কি হ্যাঁ, করছো? সহেলি সাধু খান। সহেলি, তুমি যদি থাকো, বা মধুসূদন তুমি যদি একটু ওর প্রশ্নটা পড়ে দাও, আমার ফন্টটা ছোট হয়ে গিয়ে আমি পড়তে হ্যাঁ, পারি। না, কৃষ্ণেন্দু মান্না স্যার আর একটা কোশ্চেন আছে, বর্তমানে সুন্দরবন থেকে কিছু মাছ ও কিছু ফসল হারিয়ে গেছে, যা সেটা নিয়ে আগে। আমি বললাম যেটা হ্যাঁ শুধু হ্যাঁ, সেটা হ্যাঁ, সুন্দরবনে হারিয়ে সারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, সহেলি সাধু খানের যে কোশ্চেনটা, বর্তমানে তবে ম্যানগ্রোভ এটা অরণ্য। প্রেশারটা মানুষের, মানে এটার জন্য ক্লাইমেট চেঞ্জ খুব একটা দায়ী। আচ্ছা, স্যার, হিউম্যান ইন্টারফিয়ারেন্স। হ্যাঁ, সহেলি সাধু খানের যে কোশ্চেন, বর্তমানে ম্যানগ্রোভ অরণ্য নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন জনসংখ্যা বৃদ্ধির ফলে এখানকার বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ছে বা চাপ পড়ছে, জ্বালানি ও অন্যান্য কাজের ফলে বহু প্রজাতি উদ্ভিদ বিপন্ন হচ্ছে। কিভাবে এই ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ করা যায়? তুমি যদি ভাবো যে এটা যদি জনসংখ্যার জন্য হয়ে থাকে, তাহলে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি যদি ভাবো অন্য কোনো কারণে হয়, তাহলে সেই কারণটাকে অ্যাড্রেস করতে হবে। আমার তো ধারণা তুমি প্রশ্ন করার মধ্যে দিয়ে বলতে চাইছো যে সুন্দরবনে জনসংখ্যা কি নিয়ন্ত্রণ করা যাবে, বা আমরা কি জনসংখ্যা কি নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে দেখো, একটা প্রবণতা থাকে জনসংখ্যার মধ্যে, যেটা তোমরা জিওগ্রাফিতে পড়বে, পিজিও তো পড়ো, পপুলেশনের একটা সাইজের বেশি হয়ে গেলে সেটা তো ওই সিস্টেমটা থেকে রিসোর্সটা যথেষ্ট পরিমাণে পায় না, তার ফলে তাকে মাইগ্রেট করতে হয়। সুন্দরবনে মাইগ্রেশন শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে, পরিযায়ী শ্রমিক তারা গেছে, নানা জায়গায় কাজ করছে, জীবিকা নেই, জীবন ধারণের উপকরণ নেই, তারা বাইরে গিয়ে কাজ করে কিছু টাকা দিয়ে আবার ফিরে আসছে, বর্ষার সময় কাজ করছে, আবার চলে যাচ্ছে, বা কেউ থেকেও যাচ্ছে সোনারপুরের দিকে, ক্যারিংয়ে থেকে আসছে কাজ করতে, এখানে কলকাতায় ফিরে যাচ্ছে, তো চেন্নাইতে যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে। তাহলে মাইগ্রেশন ক্যান বি ওয়ান সলিউশন অফ ডিপপুলেশন। আরেকটা হতে পারে প্ল্যান্ড রিলোকেশন, যে আমি বাবা এই ফ্র্যাজাইল ইকোসিস্টেম এটা বেঁধে দিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি কাউকে জমি কেনা বেচা করতে পারি, সেরকম নিয়ম কি আমরা পারবো করতে? আমার তো মনে হয়, বা সেটা করাটা কতটা সঠিক হবে তাও আমি জানি। আরেকটা হতে পারে জনসংখ্যা বৃদ্ধিটাকে কোনোভাবে কমানো যায়, এটা তো আমরা চেষ্টা করছি, ফ্যামিলি প্ল্যানিং, হ্যান ত্যান, শিক্ষার বিস্তার, এটার মধ্যে দিয়ে তো অনেকটা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে সেটা ছাড়াও কিন্তু পপুলেশন মুভমেন্টও আছে, বিভিন্ন স্টেট থেকে আরো ভালনারেবল অঞ্চল থেকে লোকেরা চলে আসছে এখানে থাকতে। তার ফলে সুন্দরবনের উপর পপুলেশনের প্রেশার যে কোনো ক্রিটিক্যাল ইকোসিস্টেমের উপরই একটা বেশি প্রেশার পপুলেশনের, বিশেষ করে এই ট্রপিক্যাল রিজিয়ন গুলোতে তুমি যদি দেখো, তাহলে এটা একটা মেজর কনসার্ন। আর এটার এরকম চটজলদি কোনো সমাধান আমি অন্তত বলতে পারবো, তুই পারবে অন্যরা বলতে, বা তোমরা গবেষণা করে দেখতে পারো সমাধান আছে। আর না, বলো শেষ যে- প্রশ্ন। আর না, মনে হয় আমি মনে হচ্ছে যে আর আমার কাছে পড়েনি প্রশ্ন, বা এখানেও পড়েনি। আর যদি কারুর কিছু থাকে তাহলে জানতে পারো অবশ্যই। খুব এক্সস্টিভ একটা লেকচার এবং এক্সস্টিভ ইন্টারঅ্যাক্টিভ সেশন। যদি আরো বোধহয় কে বলছে কিছু গ্লোবাল ওয়ার্মিং এর, সৃজিতা? প্রায় প্রাণীদের হারিয়ে যাওয়ার পিছনে জলবায়ু পরিবর্তনের কোনো ভূমিকা আছে কিনা? ধরো কিছু কিছু প্রজাতির গাছ, সেটা হারিয়ে যাওয়ার পিছনে খানিকটা জলবায়ু পরিবর্তন তো বটে। এখন জলবায়ু পরিবর্তনটা কবে থেকে হচ্ছে আর ওরা কবে থেকে হারিয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা দেখি, মানে খুব বেশি করে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কিন্তু আমরা সুন্দরবন বা এই আমাদের ডেল্টা অঞ্চলগুলোতেই 80-90-এর দশকের পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে সমুদ্র জলতলের একটু বেশি বৃদ্ধি, সাইক্লোনের পরিবর্তন। আদারওয়াইজ এটা গত 100 বছর ধরে হালকা হালকা করে হয়েছে ওয়ার্মিংটা, কিন্তু বেশি হচ্ছে র্যাপিড বিষয়টা শুরু হয়েছে 80-90 সালের পর থেকে। মেকানাইজেশনটা অনেকটা বেড়েছে, এর ফলে এই যে জাইলোকার্পাস বলো বা চাক্কাওড়া বলো,
সুন্দরী তো বটেই এইসব গাছ, নানান ধরনের স্পিসিস, এটার সঙ্গে হিউম্যান প্রেশার, সিলেক্টিভ ধ্বংস করার প্রবণতা আছে। এবং সুন্দরী গাছ নোনা বাড়ার সঙ্গে সঙ্গে এটা একটা আন্ডার স্ট্রেস চলে আসে, কারণ ফ্রেশ ওয়াটার লাভ, সাধু জল ভালোবাসে। কিন্তু সুন্দরী গাছটাকে কাটাও প্রচুর পরিমাণে হয়েছে, মানে শ্রাদ্ধেতে, বিয়েতে, যে কোনো যজ্ঞে সুন্দরী গাছ। ম্যানগ্রোভ বনাঞ্চল কেটে চারকোল বানিয়ে এখানে ঠিক কওয়া হচ্ছে। তো এই যে আমাদের ধ্বংস করে প্রকৃতিকে লুট করে বাঁচার একটা প্রবণতা, সেটার জন্যই এই স্পিসিসটা ধ্বংস হয়, সেটার জন্যই আবহাওয়ার এত দ্রুত পরিবর্তন হয়, জলবায়ুর এত দ্রুত পরিবর্তন হয়। সুতরাং এর মূলটাকে যদি দেখো তাহলে অ্যানথ্রোপোজেনিক কারণ মানুষের জন্য, অ্যানথ্রোপোজেনিক ওয়ার্মিং নিশ্চয়ই একটা কারণ, মানে একদমই বাদ দেওয়া যাবে না। মাছেদের ডিম পাড়ার সময়টা পাল্টে যাচ্ছে, তার ফলে অনেক স্পিসিস স্ট্রেসের মধ্যে আসছে, এটা ঠিক। বেশ, আর আছে প্রশ্ন? তৃষা না তৃষ্ণা, শেষ করবো তৃষা। এবার তো নাকি? হ্যাঁ এবারে শেষ হবে। তৃষা, তৃষার কোশ্চেনটাই স্যার বললেন। হ্যাঁ বলে দিয়েছেন। তাহলে সৃজিতার প্রশ্ন আরেকটা আছে কি কোনো, দেখো তো। হ্যাঁ আছে। একটু বলে দাও। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে সুন্দরবন এত গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়বস্তু হয়ে উঠেছে কেন? গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে সুন্দরবনের আলোচনা এত বিষয়বস্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? হ্যাঁ, আচ্ছা। তারপরে একটা কি, লকডাউনের হ্যাঁ। প্রভাবে সুন্দরবনের পরিবেশে কি এটা তো বোঝা পরিবর্তন যাচ্ছে। এসেছে, কি প্রভাব পরিবর্তন? প্রভাব পড়েছে কিনা, হ্যাঁ এইটাই শেষ প্রশ্ন, তাই তো? হ্যাঁ মনে হচ্ছে এখনো। এখনো পর্যন্ত শেষ প্রশ্ন বলে তো না হবে ঠিক না। আছে, দিস ইজ দ্য আরে লাস্ট। একটা পরীক্ষা দিতে গেলেও তো লোককে জানতে হয় যে কটা প্রশ্ন আছে। না এটাই লাস্ট কোয়েশ্চেন। বেশ, কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? হ্যাঁ, সব বিষয়ে তো ভারত গুরুত্বপূর্ণ হয় না, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ তো হয়ই না। বিপন্নতার দিক থেকে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? এর কারণটা হচ্ছে সারা পৃথিবীতেই এই বিশ্বের উষ্ণায়নের একটা বড় রিফ্লেকশন হচ্ছে সমুদ্রের জলতল বৃদ্ধি। তো সমুদ্রের জলতল বৃদ্ধিতে সারা পৃথিবীতেই ছোট ছোট দ্বীপ, স্মল আইল্যান্ড স্টেট, মালদ্বীপ, টালদ্বীপ, এইসব ছোট ছোট দ্বীপ, এরা দ্বীপভূমিগুলি যেরকম বিপন্ন, ঠিক তেমনি বদ্বীপগুলি, যেরা লো লাইং অঞ্চল, এখানে পাহাড় নেই, পর্বত নেই, মালভূমি নয় যে উঠে চলে যাব, লো লাইং এরিয়া, সমুদ্রের জলতল থেকে 2 মিটার 5 মিটারের মধ্যে সব বেশিরভাগ অঞ্চল, এইটা জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি সারা পৃথিবীতে। এবার অনেক জায়গাতেই আছে যে এইখানে মানুষজন বাবা কম, এইসব লো লাইং এরিয়া। এই সুন্দর হচ্ছে এইরকম একটা লো লাইং এরিয়া, আর এখানে মানুষজন বেশি, 50 মিলিয়ন। যখন আমি বললি যে আমার শুধু 19টা ব্লকের মধ্যে আছে, আমার যে বিদেশি বন্ধুরা আমার সাথে কাজ করে তাদের দেশে নেই যে বাবা এতটা 50 মিলিয়ন পিপল। আমার একটা ডেল্টার একটা ছোট অংশে আছে 500 বিলিয়ন পিপল এর টোটাল গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র ডেল্টা। মানে ভাবা যায় এই পরিমাণ জনসংখ্যার কথা। তাহলে সবচেয়ে ভালনারেবল যে জায়গাগুলো, সেখানে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ আছে সুন্দরবন, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র্যও আছে অনেক জায়গাতে। তার ফলে যথেষ্ট পরিমাণ গরিব, সহায় সম্বলহীন মানুষ প্রচুর পরিমাণে একটা সবচেয়ে বিপন্ন ধরনের জায়গায় রয়েছে। তো সেই জন্যই সারা পৃথিবীর সবচেয়ে চোখ এখন সুন্দরবনের দিকে। আর এটা আরেকটা কারণ হচ্ছে যে ম্যানগ্রোভ অরণ্য, যেটা সুন্দরবনের এই ভারত বাংলাদেশ মিলিয়ে যে ম্যানগ্রোভ অরণ্যটা রয়েছে, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। আমাদের দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু ম্যানগ্রোভ তো ভাগ হয়নি। তো এটা ইকোসিস্টেমটা তো একটা, এই এত বড় ম্যানগ্রোভ ইকোসিস্টেম পৃথিবীতে কোথাও নেই। তার ফলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এমন একটা জায়গা যেখানে এতগুলো মানুষ, এতটা তারা বিপন্ন, সেখানে এরকম একটা ম্যানগ্রোভ ফরেস্ট, আর ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে বাঘ, এটাও তো পৃথিবীতে কোথাও নেই।
মানে এই লবণাম্বু জায়গা তো বাঘেদের পছন্দের জায়গা না, সেইখানে যে বাঘেরাও রয়েছে যথেষ্ট পরিমাণে। মানে তার ফলে এটা পৃথিবীর মানুষরা প্রায় বুঝতেই পারে না যে এটা কি করে এটা বেঁচে আছে আর ভবিষ্যতেই বা বেঁচে থাকবে কি করে। তার জন্য ওদের কাছে আমার মনে হয় যে আমাদের কাছ থেকে বাঁচার মন্ত্রটা শিখি, সেই জন্য ওরা এতটা গুরুত্বপূর্ণ যে গবেষণা করে। বেশ, আর তুই জানতে এসেছে লকডাউনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, লকডাউনে ভুটভুটি না চলায় সমুদ্রে এই কি বলে নদীতে প্রচুর মাছ বেড়েছে। বাঘেরা দেখছে যে ভুটভুটি নৌকা করে টুরিস্টরা আসছে না, খোঁজ নিতে মাঝে মধ্যে ওই বেড়ার কাছে এসে দাঁড়াচ্ছে যে কোথায় গেল ওই লোকগুলো, আগে আসতো দেখতে আমাদের। আর এটা খেতে পাচ্ছে না একটু বেশি পরিমাণ লোক লকডাউনের জন্য, পরিযায়ী শ্রমিকরা ফিরে যেতে চাইছে কিন্তু পারছে না, ফিরে এসছে তারা, মরিয়া হয়ে গেছে, কি করবে, একটা বিপন্নতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে। এই মোটামুটি লকডাউনের পরিবর্তন। আস্তে আস্তে ট্যুরিজম শুরু হচ্ছে, কাল কিছুদিন আগে থেকে শুরু হয়েছে। ইনসিডেন্টালি আজকে বোধহয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা এরকম কিছু একটা, বুঝি না। তো সেই দিনেই আমাদের আজকে এই আলোচনাটা হয়ে গেল, আমরা খুব লাকি। আর আর মনে হয় প্রশ্ন নেওয়া যাবে না, প্রশ্ন নেইও, একেবারেই এক্সস্টিভ। তা আমরা একেবারেই শেষে চলে এসেছি। তা আমি আমাদের অধ্যাপক মধুসূদন প্রামাণিককে কিছু ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য কিছু বলবো। মধুসূদন, ওভার টু মধু। ভীষণই একটা সুন্দর আলোচনা। আমাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বল্লরীজি বলেছেন। আমি প্রথম ধন্যবাদ জ্ঞাপন করব ডিজিটাল কমিউনিকেশন ব্যবস্থাকে, মানে যাদের এই গুগল মিট বা ধরুন জুম ছাড়া আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম পেতাম না এই আলোচনাটার জন্য। আমি পরে ধন্যবাদ জ্ঞাপন করব আমার কলেজ অথরিটি, প্রিন্সিপাল ডক্টর সুব্রত কুমার রে। তিনি আমাদের পাশে সর্বদাই থেকেছেন এবং সব রকমের সহযোগিতা করেছেন এই আলোচনাটার জন্য। আমাদের সকলের মধ্যমণি এবং আমাদের সকলেরই ভীষণ প্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুব্রত হাজরা, যিনি আমাদের জন্য এই অমূল্য সময়টা দিয়েছেন এবং তিনি সুন্দরভাবে সমস্ত বিষয়টা প্রেজেন্টেশন করেছেন। এবং পাশাপাশি তিনি সুন্দরবন অঞ্চলের যে এখন বর্তমান সমস্যা এবং সেই সমস্যাগুলো থেকে ছেলেমেয়েরা কিভাবে বেরিয়ে আসতে পারে এবং পাশাপাশি যে গবেষণার জায়গাটা সুন্দরবনে একটা বিরাট রয়েছে সেই দিকগুলোও তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। না, ছেলেমেয়েরাও ইন্সপায়ার্ড হয়ে সুন্দরবনকে নিয়ে বিভিন্নভাবে গবেষণা করতে পারে বা আলোচনা করতে পারে। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর শারদা মণ্ডল, যিনি আমাদের ডিপার্টমেন্টের হেড, অগ্নিশা চক্রবর্তী, সৌরভ, সন্তু, আনন্দিতা এবং বল্লরী, হ্যাঁ, এবং গার্গী চক্রবর্তী। আফটার যাদের কথা না বললে নয় এবং তাদের সহযোগিতা এবং পার্টিসিপেশন ছাড়া আমাদের এই প্রোগ্রামটা সফল হতো না, তারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা। তারা সর্বতভাবে আমাদের সঙ্গে আছে এবং আমাদেরকে সবসময় বিভিন্নভাবে সহযোগিতা করে এই ধরনের অনুষ্ঠানটা করবার জন্য। ওকে, সুগতদা অশেষ ধন্যবাদ। কি বলবো, ঠিক আছে, আমিও খুব খুশি। আমি যদি স্টুডেন্টরা পরবর্তীকালে আমি একটু বলে রাখি, মানে এই ভোট অফ থ্যাঙ্কস এর পরে তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি জাস্ট একটু ইনফরমালি বলছি। বছর 3 আগে মানে প্রথম যখন আমাদের পিজি, আমি স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি, পিজি খোলার পরে তখন অনেক সমস্যার মধ্যে কিন্তু সুগতদাকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের কলেজে পড়িয়েছিলেন, ওশানোগ্রাফির একটা পার্ট পড়িয়েছিলেন। আর পরের বছর উনি আসতে পারেননি বলে আমি পরের ইয়ারকে আমি নিয়ে গেছিলাম ওনার যাদবপুরে ইউনিভার্সিটিতে, উনি সেখানেও পড়িয়েছিলেন। সেই ব্যাচের একটি মেয়ে স্টুডেন্ট, সে ওনার লেকচার শুনে এত ভালো লেগেছিল, পরে ডিসার্টেশন করেছিল ওই টপিকের উপরে এবং বলেইছিল যে স্যারের লেকচারের দ্বারা আমি ইন্সপায়ার্ড হয়ে আমি ডিসার্টেশনের টপিক সেটা মধুসূদনের আন্ডারেই করেছিল। তো আজকে আমার মনে হচ্ছে, আশা করি রাখবো আমাদের স্টুডেন্টরা নিশ্চয়ই এই তোমার এই আপনার এই লুসিড লেকচার থেকে এবং এত ভালো প্রেজেন্টেশন থেকে নিশ্চয়ই ইন্সপায়ার্ড হয়ে আরো ভালো কাজ করবে। তো ওরা যদি কিছু পরবর্তীকালে জানতে চায়, আমি কি দিতে পারি তোমার সাথে? ছাত্ররা কিছু জানতে চাইলে নিশ্চয়ই সেটা সবসময় ঠিক হবে। ঠিক আছে, আমি ঠিক আছে, তাহলে আজকে ধন্যবাদ সবাইকে। আমি অনেকক্ষণ সময় উত্তরের মধ্যে দেয়া গেছে, যেটা সাধারণত দেয়া যায় না। এই লেকচারটা সকলের জন্যই থাকলো, এটা ইউটিউবেও পাওয়া যাবে এরপর থেকে, সুগত হাজরা সুন্দরবন বলে। আর
বল্লভীর কাছে তো এই কলেজের আমরা তো- ওয়েবসাইটে থাকবেই, সুতরাং প্রতি ব্যাচেই তারা এটা সুযোগ নিতে পারে। আমি থাকি না থাকি বলতে পারি বা না পারি। আর সুন্দরবন আসলে এমন একটা সারা পৃথিবীর ল্যাবরেটরির মতো জায়গা, যেটা আমাদের এত কাছে যে এটাকে নিয়ে গবেষণা করার সুযোগ ছাড়া উচিত না। সুন্দরবনে কত আদিবাসী থাকে জানে কেউ? সুন্দরবনে কিরকম চাল চাষ হয় জানে না কেউ? সুন্দরবনের মাটিগুলো বিভিন্ন জায়গায় কিরকম জানে না কেউ? সুন্দরবনের ট্রেড, সুন্দরবনে কত লোক মাছ ধরে জীবনযাপনের উপর নির্ভর, জীবিকা নির্ভর করে, আমরা কিছুই জানি না। সত্যি সত্যি বলতে কি, বেশি আমরা হইচই করি, ট্যুরিজম হয়, কিন্তু সুন্দরবন সম্পর্কে গভীরভাবে জানাটাকে শুরু করা দরকার। যেমন বিজ্ঞানের দিক থেকে তেমনি ভাবে সমাজ বিজ্ঞানের দিক থেকে। তেভাগার আন্দোলন, এত কি বলে পরিযায়ী শ্রমিক, বিভিন্ন জায়গা থেকে আসা উদ্বাস্তু, এই সব নিয়ে যে তার সঙ্গে জলবায়ু পরিবর্তন, তার সঙ্গে ম্যানগ্রোভ, বাঘ, তার ইতিহাস, লোক সংস্কৃতি, বন বিপির মতো হিন্দু মুসলমান মিলিত একটা সংস্কৃতির উদাহরণ, এই কোথায় আছে পৃথিবীর এরকম জিনিস? তো আমার মনে হয় ছাত্রছাত্রীদের উচিত এটাকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করা, পড়াশোনা করা এই বিষয়টা নিয়ে। আর আমার খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে। ভবিষ্যতে আবার নিশ্চয়ই সুযোগ পেলে কোনো একটা সময় আসা যাবে। নমস্কার। থ্যাংক ইউ সুগতদা, নমস্কার। তাহলে এখানেই আমাদের আজকের শেষ করছি। অনুষ্ঠান শেষ হলো।